বিকেল ৩টায় চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট, ৫ জিবি বোনাস পাবেন গ্রাহকরা। খুব সহজে কাটবে না তারল্য সংকট, বললেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর। ছাগল কাণ্ড, মতিউরের বিদেশের সম্পদের খোঁজে দুদক, জব্দ শুরু হয়েছে দেশের সম্পদ। হেপাটাইটিস বি ও সি সংক্রমণের সর্বোচ্চ ঝুঁকিতে বাংলাদেশ। Sponsored by Abiba Finance Limited. দেখছেন এটিএন নিউজ। দুপুর ১২টা নিউজ আওয়ারের সঙ্গে আছি আমি বাবলি ইয়াসমিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত। অবশেষে চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট। আজ বিকেল ৩টায় 4G সেবা চালু হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সকালে বিটিআরসি ভবনে মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠকের পর এই তথ্য জানান তিনি। পলক জানান, 4G সেবা চালু হবে আজ থেকেই। পরবর্তীকালে 5G সেবাও চালু করা হবে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে গত 17 জুলাই রাতে মোবাইল ইন্টারনেট এবং 18 জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। 5 দিন পর গত 23 জুলাই রাতে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয়। এদিকে কমিউনিটি স্ট্যান্ডার্ড না মানায় ফেসবুক, টিকটক, ইউটিউবকে চিঠি দিয়েছে তথ্য মন্ত্রণালয়। ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। মঙ্গলবার পর্যন্ত অফিস সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। সপ্তাহের প্রথম কর্মদিবসে রাজধানীতে বেড়েছে স্বাভাবিক কর্মচাঞ্চল্য। সকাল থেকেই সড়কে ছিল কিছুটা যানজট। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজধানীর প্রধান সড়কগুলোই রয়েছে সেনা টহল। এদিকে আজ থেকে মঙ্গলবার পর্যন্ত সব সরকারি, বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত অফিসের কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এবং ব্যাংকে লেনদেন চলবে সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত। মঙ্গলবারের পর পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী। কোটা সংস্কার আন্দোলন ঘিরে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ক্ষতচিহ্ন বয়ে বেড়াচ্ছে দেশের প্রাচীন শহর ময়মনসিংহ। সহিংসতায় মৃত্যু হয়েছে 5 জনের। দুর্বৃত্তদের নাশকতার ক্ষতি অন্তত 5.5 কোটি টাকা। ময়মনসিংহ প্রতিনিধি আসাদুজ্জামান সুমনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ব্রহ্মপুত্র পাড়ের ঐতিহ্যবাহী নগরী ময়মনসিংহের বাতাসে এখনো পোড়া গন্ধ। কোটা সংস্কার আন্দোলনের সুযোগে ঢুকে পড়া সন্ত্রাসীদের তাণ্ডবে ক্ষতবিক্ষত শিল্প ও সংস্কৃতির এ নগরী। আন্দোলনের সহিংসতায় প্রাণ হারিয়েছেন 5 জন। দুর্বৃত্তরা পুড়িয়ে দেয় পুলিশের 2টি পিকআপ ভ্যান, এসিল্যান্ডের গাড়ি, পুলিশ বক্স। ব্যাপক ভাঙচুর চালানো হয় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে। স্বাধীন দেশে এমন সহিংস তাণ্ডবে হতবাক মানুষ। এমন বিচার করা চাই যাতে করে আর কোনোদিন কেউ এইসব সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত না হয়। কেবল বিভাগীয় শহরটিতেই নয়, একদল দুর্বৃত্ত আগুন দেয় গৌরীপুরের তাল্লু স্পিনিং মিলে। ভাঙচুর হয় ফুলপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে। পরবর্তী সময়ে নাশকতার 15টি মামলা করেছে পুলিশ। যারা দুষ্কৃতকারী, যারা এইগুলোর সাথে জড়িত ছিল, আমাদের অভিযান তাদের বিরুদ্ধে। আমরা কিন্তু সাধারণ ছাত্র বা সাধারণ নাগরিকের নিরাপত্তার জন্যই কিন্তু পুলিশের এই কার্যক্রমগুলো। ক্ষয়ক্ষতি কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরেছে শহর ময়মনসিংহ। তবে সন্ত্রাসী তাণ্ডবের এই ক্ষত ভুলতে সময় লাগবে জেলাবাসীর। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দর্শক, ময়মনসিংহে স্বাভাবিক নিয়মে চলছে অফিস, আদালত ও ব্যাংকের কার্যক্রম। ময়মনসিংহের ভালুকা থেকে আসাদুজ্জামান সুমন জানাচ্ছেন বিস্তারিত। ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহের স্থানীয় প্রশাসন আজ ভোর 6টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত কিন্তু কারফিউ শিথিল করেছে। তারপর থেকে কিন্তু আজ সকাল বেলা বাড়ার সাথে সাথে কিন্তু অফিস, আদালত, ব্যাংক এবং যে মার্কেট, দোকানপাট, বিপণী বিতান এগুলো কিন্তু খোলা শুরু হয়েছে। তো সব মিলিয়ে কিন্তু কারফিউ শিথিলের পর
জনজীবনে এক ধরনের স্বস্তি বিরাজ করছে আমরা দেখতে পেরেছি। আজ ব্যাংকের যে লেনদেন স্বাভাবিক পর্যায়ে রয়েছে, আমাদের ব্যাংকের কর্মকর্তাদের সাথে কথা হয়েছে, তারা আমাদেরকে জানিয়েছেন যে আজ সকাল 10টা থেকে এই বিকাল 3টা পর্যন্ত লেনদেন কার্যক্রম চলবে। তারপর যে ব্যাংকের অন্যান্য কার্যক্রম আছে সেগুলো চলবে। আমি যদি একটু কোটা সংস্কার আন্দোলনের সহিংসতার বিষয়ে একটু বলতে চাই, তাহলে ময়মনসিংহে কিন্তু এই কোটা সংস্কার আন্দোলনের করতে গিয়ে 5 জন নিহত হয়েছে এবং দুর্বৃত্তরা কিন্তু বেশ কিছু সরকারি রাষ্ট্রীয় স্থাপনাতে হামলা ভাঙচুর চালিয়েছে। পুলিশের 2টি গাড়ি, এসিল্যান্ডের একটি গাড়ি কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে। ও সব মিলিয়ে যে এইসব সহিংসতা রয়েছে, এই সহিংসতার পরবর্তী সময়ে পুলিশ কিন্তু এইসব বিষয়ে মোট 15টি মামলা রুজু করেছে বিভিন্ন থানায়। তো সব মিলিয়ে কিন্তু এখন বর্তমান সময়ে কারফিউ এর পর জনজীবনে এক ধরনের স্বস্তি এবং স্বাভাবিক চাঞ্চল্যতা ফিরে এসেছে। বিশেষ করে শিল্প প্রতিষ্ঠানে কিন্তু কর্মচাঞ্চল্যতা ফিরে এসেছে। শ্রমিকদের পদচারণায় কিন্তু এই যে ময়মনসিংহের শিল্পাঞ্চলগুলো, সেগুলো কিন্তু আবার মুখর হয়ে উঠেছে। তো সব মিলিয়ে ময়মনসিংহ থেকে এই ছিল কারফিউর বিষয় এবং আজকে সর্বশেষ। নগদ টাকার সংকটে বাণিজ্যিক ব্যাংকগুলো হাতে টাকা রাখার প্রবণতা সাধারণ মানুষের। পরিস্থিতি সামাল দিতে টাকা ধার দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। তবে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেহউদ্দিন আহমেদ মনে করেন এই তারল্য সংকট সহজেই মিটবে না। মাহাদি সিকান্দারের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল দেশে টানা 5 দিন বন্ধ ছিল ব্যাংকসহ অর্থ লেনদেনের প্রায় সব মাধ্যম। টাকা না থাকায় বন্ধ ছিল বেশিরভাগ এটিএম বুথও। ফলে ব্যাংকের টাকা থাকা সত্ত্বেও নগদ অর্থের সংকটে পড়ে দেশের মানুষ। এ অবস্থায় ব্যাংক খোলায় বেড়েছে নগদ টাকার চাহিদা। ফলে তারল্য সংকটে ব্যাংকগুলো। সংকট মেটাতে বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার করেছে 25,500 কোটি টাকারও বেশি। গ্রাহকদের নগদ টাকা তোলার যে একটা বিষয়, সেটা এবং কেউ কেউ জমা দিচ্ছেন, মূলত এই দিকেই গ্রাহকের আগ্রহ বা চাপটা বেশি। যেহেতু 3 দিন তুলতে পারেনি তারা টাকাটা, এখন হয়তো টাকা তোলার চাপ আমরা একটু বেশি পরিলক্ষিত করছি। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, ব্যাংক খাতে আস্থাহীনতার কারণেই মানুষের নগদ টাকা তোলার প্রবণতা বাড়ছে। এই আস্থা যদি নষ্ট হয়ে যায় তাহলে ব্যাংকিং ব্যবসা চলবে। সুতরাং এই আস্থা নষ্ট হচ্ছে তো আন্দোলনের বহু আগে থেকেই। ইনকারেক্ট ব্যাংকিং পলিসির জন্য আমাদের এই ব্যাংকের প্রতি মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে। ব্যাংক যে একটা নিরাপদ জায়গা, এখান থেকে টাকা পয়সা রাখা কোনোভাবেই অনিরাপদ না, এই কনসেপ্টই তো নেই মানুষের। ডক্টর সালেহউদ্দিন আহমেদের মতে ইন্টারনেট বন্ধ থাকায় বেড়েছে নগদ টাকার চাহিদা। এতে বাড়বে তারল্য সংকটও। বাংলাদেশ ব্যাংক যেটা করেছে যে ব্যাংকের যে ক্যাশ টাকা দিচ্ছে, কিন্তু এটা মোটেও কিন্তু একটা খুব ভালো বিষয় না। লিকুইডিটি প্রবলেম হবে এবং ব্যাংকের লিকুইডিটি না থাকলে ব্যাংক তো ওইদিকে লোনও দিতে পারবে না, অন্যান্য সেবাও দিতে পারে। আর বাংলাদেশ ব্যাংকের উপর ডিপেন্ড করে বা অর্থায়নের উপর রিফাইন্যান্সিং বাংলাদেশের ক্যাশের উপর ডিপেন্ড করলে একটা ব্যাংক চলবে না। এটা মোটেও একটা ফলপ্রসূ পদক্ষেপ না। নগদ টাকা নয়, ক্যাশলেস লেনদেন ব্যবসা সহায়ক বলেও মত তার। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা। ছাগলকাণ্ডে আলোচিত সমালোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিদেশের সম্পদের খোঁজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সহায়তা নেওয়া হচ্ছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট BFIEU এর। এরই মধ্যে মতিউর এবং তার পরিবারের দেশে থাকা সম্পদ জব্দের কাজ শুরু হয়েছে। তাওহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। কোরবানির ঈদের সময় ছেলে ইফাত 15 লাখ টাকা ছাগল কিনতে গিয়ে সামনে আসে বাবা মতিউরের সম্পদের বিষয়। আলোচনায় আসে এনবিআর এর সাবেক কর্মকর্তা ডক্টর মতিউর রহমানের বিপুল সম্পদ অনুসন্ধানে নামে দুদক। এরই মধ্যে মতিউর এবং তার 2 স্ত্রী ও সন্তানদের দেশে থাকা বিপুল পরিমাণ সম্পদের খোঁজ পেয়েছে দুদক। অবরুদ্ধ করা হয়েছে বরিশাল, গাজীপুর, টঙ্গী এবং ঢাকার জমি আর পার্ক। জব্দ করা হয়েছে মতিউর ও তার পরিবারের শতাধিক ব্যাংক আর বিও হিসাব। তারা পালাতে পারেন এমন সন্দেহে বিদেশ যাত্রাও দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞার পরেই আমরা তার প্রতি তার যে সম্পদ যেগুলো পাওয়া গেছে আমাদের দেশে যেগুলো আছে, সেইখানে প্রথম ফেজে 1017 ডেসিমেল জায়গা তার ক্রয় করা হয়েছিল এবং সেই একই সাথে বসুন্ধরা এলাকায় একটি ফ্ল্যাট, একটি বহুতল বিশিষ্ট বাড়ি এবং আরও 2টি প্লট 5 কাঠার এবং ধানমন্ডি এলাকায় একটি ফ্ল্যাট প্রথম ফেজে ক্রয় করা হয়। পরবর্তীতে 116টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয় এবং তার বিও অ্যাকাউন্ট 23টি বিও অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়। একই সাথে পরবর্তীতে থার্ড ফেজে মোট
37 শতক জমি এবং একটি কমার্শিয়াল স্পেস বসুন্ধরা এলাকায়, সেগুলো আমরা ক্রয় করি। মতিউর রহমান এবং তার পরিবারের সদস্যদের বিদেশে টাকা পাচারের গুঞ্জন রয়েছে। এসব তথ্য আমলে নিয়ে এবার তাদের বিদেশের সম্পদের খুঁজে নেমেছে দুদক। প্রচুর অর্থ পাচার করেছেন হুন্ডির মাধ্যমে, ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে। তা আমরা সেই বিষয়গুলোকে আমলে নিয়েই তার দেশের সম্পদ যেগুলো আছে সেগুলো কালেকশনের তথ্য যাচাই বাছাই করে সেগুলো ক্রয় করা হয়েছে, সেগুলো ফ্রিজ করা হয়েছে। এখন আমরা বিদেশে যেগুলো আছে সেগুলোর বিষয়ে বিএফআইয়ের মাধ্যমে আমরা MLAR এর সহায়তা চেয়েছি। এখন সেগুলোর রিপোর্ট আসা সাপেক্ষে আমরা বাইরের কী কী সম্পদ আছে সেগুলো জানতে পারবো। এছাড়াও আমরা অন্যান্য সোর্স থেকেও যদি আমরা তথ্য পাই সেগুলোর সত্যতা যাচাই সাপেক্ষে আমরা প্রকাশ করতে পারবো। চলতি মাসের 4 তারিখ মতিউর রহমান, তার প্রথম স্ত্রী লায়লা কানিজ, মেয়ে ফারজানা রহমান এবং ছেলে তৌফিকুর রহমান অর্ণবের সম্পদের হিসাব চেয়েছে দুদক। তাওহিদ সৌরভ, ATN নিউজ, ঢাকা। আজ বিশ্ব হেপাটাইটিস দিবস। হেপাটাইটিস সংক্রমণ বাংলাদেশে পরিচিত জন্ডিস রোগ হিসেবে। বিশেষ করে মায়ের মাধ্যমে নবজাতকের হেপাটাইটিস সংক্রমণ হয়। টেস্ট এবং চিকিৎসা খরচ বেশি হয়, চিকিৎসা না নেবার প্রবণতাও বেশি। ফলে বাড়ছে লিভার সিরোসিস ও লিভার ক্যান্সারের মতো রোগ। অথচ উপজেলা পর্যায়ে হেপাটাইটিস শনাক্ত করার ব্যবস্থা নেই। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। প্রাণঘাতী এই রোগের কোনো লক্ষণ স্পষ্ট না হলেও একেবারে শেষ পর্যায়ে শনাক্ত হয়, আর তখন খুব দ্রুতই লিভারে কার্যকারিতা কমতে থাকে। হেপাটাইটিস বি এবং সির কারণে লিভার সিরোসিস এবং ক্যান্সারে আক্রান্ত হবার প্রবণতা বেশি। এ ধরনের রোগীদের দেখলে যে কেউ এই রোগের ভয়াবহতা নিয়ে শিউরে উঠবে। সম্প্রতি প্রকাশিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী হেপাটাইটিসে উচ্চ ঝুঁকিতে থাকা 10টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান সপ্তম। প্রতি বছর প্রায় 22,000 রোগী মারা যায়। বাংলাদেশে প্রায় 5.5% মানুষ হেপাটাইটিস বি ভাইরাসে সংক্রমিত। হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত মানুষের হার 0.8%। দেশে সরকারি হাসপাতালগুলোর হিসেব মতে হাসপাতালে ভর্তি রোগীর 12% লিভারের রোগী। হেপাটাইটিস বি বা সি আক্রান্ত একজন রোগীর রক্ত আমি হয়তো আরেকজনকে দিয়ে দিতে পারি। তো এই রক্ত পরিসঞ্চালন, তারপর কিছু অপারেশনের যন্ত্রপাতি, অনেক সময় দাঁতের চিকিৎসা করতে গেলে কিছু ইনস্ট্রুমেন্ট যদি ইনফেক্টেড থাকে তাহলে এটা হতে পারে। অরক্ষিত সেক্সুয়াল এক্সপোজার মাধ্যমে এটি হতে পারে। হেপাটাইটিস বি এবং সি আক্রান্ত হলে এটার থেকে ক্রনিক বা দীর্ঘমেয়াদী হেপাটাইটিস হয়ে থাকে, যেটার থেকে লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সার হয়ে থাকে। আশঙ্কার কথা, নবজাতকের শরীরে হেপাটাইটিসের ভাইরাস পাওয়া যাচ্ছে। এ কারণে গর্ভবতী মায়ের টেস্টের প্রতি জোর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞের। গর্ভধারণ করার পরপরই তার হেপাটাইটিস বিটা টেস্ট করা উচিত। আগে হয়তো নির্ণয় হয় নাই, তাহলে এটা নির্ণয় হবে এবং ওই কোন স্টেজে আছে সেটা নির্ণয় করে ওনার চিকিৎসাটা পাবেন। জন্মের পরপরই যদি 2টা ইঞ্জেকশন নিতে হয়, একটা বলে হেপাটাইটিস বি ভ্যাকসিন আর হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবুলিন। 2টা ইঞ্জেকশন যদি একই সাথে নেওয়া যায় 24 ঘন্টার মধ্যে বাচ্চার শরীরে রোগটা হওয়ার চান্সটা কমে আসে। হেপাটাইটিস টেস্টে খরচ বেশি, তাই টেস্টের প্রতি অনীহা জনসাধারণের। এছাড়াও চিকিৎসা খরচ বেশি হবার কারণে রোগীদের মধ্যে চিকিৎসা না নেওয়ার প্রবণতাও বেশি। হেপাটাইটিস বির যে চিকিৎসা সেটা দীর্ঘমেয়াদী, এমনকি দেখা গেছে যে এটা আজীবন করতে হয়, সারা জীবন করতে হয়। হেপাটাইটিস সির জন্য এখন ডিএস মানে মুখে খাওয়ার ঔষধ আবিষ্কৃত হয়েছে এবং এটা কার্যকরী। বিশেষজ্ঞরা বলছেন আগামী 2030 সালের মধ্যে হেপাটাইটিস নির্মূল করতে হলে জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়ানোর কোনো বিকল্প নেই। যদি কেউ ধরা পড়ে যে বেসিসে পজিটিভ আছে, তখন আমরা চিকিৎসকরা কিন্তু তাকে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে বলি। এই পরীক্ষা করতে গিয়ে কয়েক হাজার টাকার মতো একটা খরচ আছে, যেটা আসলে সরকারিভাবে আমরা এখনো এনশিওর করতে পারি নাই। নাজিয়া আফরিন, ATN নিউজ, ঢাকা। দৌলতদিয়া পাটুরিয়া ঘাট আধুনিকায়ন ও নদী ভাঙন রোধে 1350 কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। মেয়াদ শেষের পথে হলেও এখনও শুরুই হয়নি প্রকল্পটির কাজ। ফলে প্রতি বছর পদ্মার ভাঙনে গৃহহীন হচ্ছে হাজারো মানুষ। রাজবাড়ী প্রতিনিধি লিটন চক্রবর্তীর তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। দেশের ব্যস্ততম নৌরুটগুলোর মধ্যে অন্যতম এই দৌলতদিয়া ফেরিঘাট। এ ঘাটকে কেন্দ্র করে গড়ে ওঠা জনপদ প্রতি বছরই শিকার হচ্ছে নদী ভাঙনের। পদ্মার ভাঙনে গত কয়েক বছরে ঘরবাড়ি সহায় সম্বল হারিয়ে দিশেহারা এলাকাবাসী। পদ্মার ভাঙনে ছোট হয়ে গেছে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার দেবগ্রাম ইউনিয়ন। নদী ভাঙন রোধে ও ঘাট আধুনিকায়নে 2020 সালে 1351 কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়।
চলতি বছরের ডিসেম্বরে প্রকল্পটির মেয়াদ শেষ হবার কথা, অথচ এখনো শুরুই হয়নি প্রকল্পটির কাজ। ফলে প্রতি বছরই পদ্মার ভাঙনে গৃহহীন হচ্ছে হাজারো মানুষ। এখনো বস্তা দিলে আমরা থাকতে পারি। আমার দুইখান ঘর ভাঙছি, এটা গরুর ঘর, এটা নান্দন ঘর, আর ওই যে দুইটুক ছাবরা আছে। মেলা বাড়িঘর ভেঙে গেছে নদীর বর্ষার আগেই। কোনো মেম্বার, চেয়ারম্যান কিংবা এমপি মহোদয় এসে আমাকে দেখতেছে না কেউ। বর্ষার মৌসুমে কিছু বালু টালু বস্তা ফেলার পরে দেখা গেল ওটা আবার নদী গর্ভে বিলীন হয়ে যায়। শুকনো মৌসুমে যদি কাজটা করতো তাহলে কাজটা পরিপূর্ণ সুন্দর হইতো। আজ হবে না কাল হবে এরকম আশ্বাস দিয়ে দিয়েই আমাদের অনেক নদী বাড়িঘর ভেঙে চলে গেছে। সম্প্রতি দৌলদিয়া ৬ ও ৭ নম্বর ফেরিঘাটের মাঝে নদী ভাঙন তীব্র হওয়ায় জিও ব্যাগ ফেলছে বিআইডব্লিউটিএ। স্থায়ী ব্যবস্থা সহ প্রকল্পটি শুরু করার দাবি এলাকাবাসীর। এ বিষয়ে বিআইডব্লিউটিএর তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক জানান, চলতি বছর জমি অধিগ্রহণ শেষ হলে আগামী বছর থেকে কাজ শুরু হবে। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। Business News presented by Pubali Bank PLC. ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জে নির্মিত হচ্ছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে দীর্ঘমেয়াদী খাদ্যশস্য সংরক্ষণাগার। তবে নানা সংকটে 2 বছরের প্রকল্পটি শেষ হয়নি 6 বছরেও। প্রকল্প সংশ্লিষ্টরা অবশ্য বলছেন আগামী ডিসেম্বরেই শেষ হবে নির্মাণ কাজ। শঙ্কর দাসের ক্যামেরায় বিস্তারিত পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্যের রিপোর্টে। মেঘনা নদী পাড়ে চলছে আধুনিক আশুগঞ্জ সাইলোর নির্মাণযজ্ঞ। ৩,৫০০ টন ধারণ ক্ষমতার ৩০টি বিনে চালের আর্দ্রতা এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ করে সর্বোচ্চ 2 বছর পর্যন্ত চাল সংরক্ষণ করা যাবে। সে কারণে এটিকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে দীর্ঘমেয়াদী খাদ্যশস্য সংরক্ষণাগার বলা হচ্ছে। 2018 সালে ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশন অ্যান্ড কোম্পানি লিমিটেডের সাথে চুক্তি করে খাদ্য অধিদপ্তর। নির্মাণ ব্যয় 540 কোটি টাকা। 2 বছরের মধ্যে প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা, তবে কাজ চলছে ধীরগতিতে। ফলে চতুর্থ দফায় বাড়ানো মেয়াদেও প্রকল্পের কাজ শেষ হওয়া নিয়ে রয়েছে শঙ্কা। বিলম্বের কারণ হিসেবে বলা হচ্ছে করোনার কারণে প্রয়োজনীয় যন্ত্রাংশ যথাসময়ে আমদানি করা যায়নি, আসতে পারেননি বিদেশি পরামর্শকরাও। এরপর নির্মাণ সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় ধীরগতি নেমে আসে প্রকল্পের কাজে। তবে সকল জটিলতা মিটে যাওয়ায় আগামী ডিসেম্বরেই নির্মাণ কাজ সম্পন্ন হবে বলে আশা। আমরা এখানে বর্তমানে ফুল ফ্লোতে কাজ চলতেছে আমাদের, ইনশাল্লাহ আমরা ডিসেম্বরে শেষ করে ফেলবো। মাঝখানে প্যান্ডেমিকের পরে আমাদের বিভিন্ন রকম বিলম্ব ছিল, সেগুলো আমরা ওভারকাম করে ফেলেছি। সময়টা ডিসেম্বর পর্যন্ত আছে, ডিসেম্বরের ভিতরে হয়ে যাবে আসলে। আগামী ডিসেম্বরে সাইলোটি চালু করার লক্ষ্যে দ্রুত নির্মাণ শেষ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে চাপে রাখা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। টেন্ডার আছে তখন থেকে তাদের কাছে 3টা ছিল, এটা আমাদের অনেক আগে। তার মধ্যে তারা 2টা অলরেডি ডেলিভারি দিয়ে দিচ্ছে। এখন এটাই বাকি আছে, সর্বশক্তি দিয়ে এটা কমপ্লিট করবে, আর না হলে ওয়ার্ল্ড ব্যাংক থেকে তাদের টাকা বন্ধ হয়ে যাবে, আমাদের টাকাও বন্ধ হয়ে যাবে। আশুগঞ্জ সাইলো চালু হলে পুষ্টিগুণ অটুট রেখে দীর্ঘ সময় চাল সংরক্ষণ করা যাবে। পীযূষ কান্তি আচার্য, এটিএন নিউজ, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ আওয়ার। মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ, সুজলা সুফলা। ভালো ফসল উৎপাদনে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা রোগবালাই এবং পোকামাকড়ের আক্রমণ। আবার জমিতে কীটনাশক বেশি ব্যবহারে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। এক্ষেত্রে প্রাকৃতিক পদ্ধতিতে নামমাত্র খরচে জৈব বালাইনাশক ব্যবহার করে নিরাপদ সবজি উৎপাদনের সফলতা পাচ্ছেন বগুড়ার কৃষকরা। মিরাজ রাসেলের তোলা ছবিতে আরও জানাচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু।
বগুড়ার মাটিডালি এলাকার নারী কৃষক বিথি আক্তার। জমিতে জৈব সার প্রয়োগ, আগাছা দমনে মালচিং পদ্ধতি ব্যবহারের পাশাপাশি পোকা দমনে প্রচলিত বালানাশক কম ব্যবহার করে দিচ্ছেন জৈব বালানাশক। এতে কমেছে কীটনাশকের খরচ। বাজারে এই সবজির চাহিদা ও দামও বেশি। 2 লিটার পানি দিয়ে আপনি 100 গ্রাম হচ্ছে মরিচের গুঁড়ো নিই, সেকে নেওয়ার পরে ওর ভিতরে আর 3 লিটার পানি দিয়ে আপনার হচ্ছে জমিতে দিই আর হুইল পাউডার দিই, মিশিয়ে নিয়ে স্প্রে করি। আরেকজন কৃষক মোহাম্মদ করিম এবার প্রচণ্ড তাপপ্রবাহের সময়ও ক্ষেতগুলো বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরও তার চেষ্টা ছিল জৈব বালানাশক ব্যবহারের। পোকা সেরও উপকার, খালি লেপিয়ে ধরে থাকে, ঝাড়িয়ে উপকার হয়, তেমনি অনেক পোকা কমে যাচ্ছে, দমর হয়। শুধু বিথি আক্তার কিংবা মোহাম্মদ করিম নন, রাসায়নিক সার ও কীটনাশক কম ব্যবহার করে নিরাপদ সবজি চাষে আগ্রহী হচ্ছেন বগুড়ার কৃষকরা। পোকা দমনে সহজ পদ্ধতি হিসেবে প্রশিক্ষণ দেওয়া হয় জমিতে কিভাবে পাততে হবে ফেরেমন ফাঁদ। বয়ামটা অবশ্যই উত্তর দক্ষিণে, এই ছিদ্রটা উত্তর দক্ষিণে আমাদের টাঙাতে হবে, কারণ বাতাসের প্রবাহ উত্তর দক্ষিণ দিয়ে প্রবাহিত হয় আর এই সেন্টটা ওই কারণে বাতাসে বিস্তৃত হয়। এই সেন্টের কারণে পোকা আসে যখন এখানে আসবে, আর নিচে থাকবে হুইল পানি, হুইল আর পানিতে যদি আটা হয়, পোকা যখন ওই পানিতে পড়লে ওই পোকাটা মারা যাবে। ভার্মি কম্পোস্ট এগুলো কৃষকদের মাঝে তারা কিভাবে উৎপাদন করা যায় তারা বুঝিয়ে দেখিয়ে সেভাবে তারা উৎপাদন করাচ্ছে, সেগুলো জমিতে ব্যবহার করতেছে, যার কারণে রাসায়নিক কীটনাশক এই সারগুলোর ব্যবহার কম লাগতেছে। পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় মাটিডালি এলাকার 4 শতাধিক চাষিকে জৈব সার তৈরি এবং জৈব বালানাশক ব্যবহারে উদ্বুদ্ধ করা হয়েছে। 250 গ্রাম নিম পাতা আমরা ভালো করে সেচে নেব। সেচে নিয়ে আমরা প্রথমে 1 লিটার পানিতে সারা রাত ভিজে রাখবো। রাখার পর আমরা পরের দিনে ভালো করে একটু ছাঁকে নিয়ে সাথে আরও 4 লিটার পানি মিশাবো। মিশে আমরা 5 গ্রাম আপনার সাবান হুইল পাউডার মিশিয়ে আমরা জমিতে স্প্রে করব, তাতে আপনার অনেক ধরনের ছত্রাক ব্যাকটেরিয়াজনিত রোগগুলো দূর হয়ে যায়। বালানাশক দিয়ে আমরা পোকা দমন করতে পারতেছি না, কিছু সময়ের জন্য ওই ক্ষেতটাতে তারা থাকে না, আবার আসে। কিন্তু যখনই আপনি ফেরামন ফাঁদ বা 18 পাত দিচ্ছেন তখন ওই পোকাটা ইনফ্যাক্ট মারা যায়। তার মানে কি ওদের কমে যাচ্ছে ওরা আর কি। মনিরুল ইসলাম মিন্টু, ATN নিউজ, বগুড়া। এবার দেশের বাইরের খবর। ভারতের পশ্চিম দিল্লির একটি কোচিং সেন্টারের বেজমেন্টে পানিতে আটকে 3 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 4 ঘন্টারও বেশি সময় সেখানে আটকে ছিলেন তারা। রাজেন্দ্রনগরে রাও IAS স্টাডি সার্কেল নামের ওই কোচিং সেন্টারটির বেজমেন্ট বন্যার পানিতে প্লাবিত হয়। দিল্লি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, শনিবার সন্ধ্যার দিকে শিক্ষার্থীদের আটকে থাকার বিষয়ে তাদেরকে জানানো হয়। তাৎক্ষণিকভাবে শিক্ষার্থীদেরকে উদ্ধারে 5টি ইউনিট পাঠানো হয়। উদ্ধার অভিযান শুরু হওয়ার কয়েক ঘন্টা পর 2 ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। পরে মধ্যরাতে এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। পরে পাম্পের মাধ্যমে পানি সরানো হয়। পুলিশ জানায় ওই বেসমেন্টে 33 জন শিক্ষার্থী ছিলেন। তাদের মধ্যে 30 জন বেরিয়ে যেতে পারলেও এই 3 জন পারেননি। ইস্পাহানি স্পোর্টস নিউজ। এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় নিয়ে ঘরে ফেরা হলো না ম্যানচেস্টার সিটির। প্রাক মৌসুম প্রস্তুতির প্রীতি ম্যাচে এসি মিলানের কাছে 3-2 গোলে হারল গার্দিওলার দল। ইয়ানকি স্টেডিয়ামে ম্যাচের 19 মিনিটে লিড নেয় ম্যান সিটি। তবে হার্লিং হল্যান্ডের দেওয়া গোলটি বেশিক্ষণ ধরে রাখতে পারেনি সিটি। 30 মিনিটে লরেঞ্জো কলেম্বোর দুর্দান্ত এক গোলে সমতায় ফেরে মিলান। এর 4 মিনিটের মাথায় মিলানকে এগিয়ে নেন লরেঞ্জো। বিরতির পর পাল্টা আক্রমণ থেকে 55 মিনিটে জেমস ম্যাকাতির লম্বা শট থেকে ম্যাচে ফেরে গার্দিওলার দল। আক্রমণ প্রতি আক্রমণের ম্যাচে 78 মিনিটে সিটির রক্ষণ ভেঙে জালে বল জড়ান মিলানের মার্কো নাস্তি। বাকি সময় আর কোনো গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালির ক্লাব এসি মিলান। শেষ করছি কলকাতার ঐতিহ্যবাহী ট্রামের গল্প দিয়ে। কলকাতা শহরের বুক চিরে আজও ঐতিহ্য নিয়ে চলছে ট্রাম। বর্তমান বিশ্ব যখন আধুনিকতার চাদরে মোড়া, তখন প্রাচীন ইতিহাস আর ঐতিহ্যের মেলবন্ধনের সাক্ষী এই ট্রাম। তবে এই সেবা আরও সংকুচিত করে 3টির পরিবর্তে
একটি রুটে চালাতে চায় কলকাতার পরিবহন দপ্তর। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এখনো উঠে আসে ট্রামের কথা। এখন স্টেশনে থামে না ঘুম রোজ, ভাবছি শুরু করব কাম্পোজ, কি করি ঠিক তুমি বলে দাও। কলকাতার ট্রামকে যেন কোনোভাবেই আলাদা করা যায় না যাপিত জীবন থেকে। কলকাতায় প্রথম ট্রাম চলেছিল 1873 সালের 24 ফেব্রুয়ারি। সে বছরই যাত্রীর অভাবে স্থগিত হয়ে যায় ট্রামের যাত্রা। পরবর্তীতে 1880 সালের 22 ডিসেম্বর লন্ডনে ট্রামওয়ে কোম্পানি স্থাপিত হওয়ার পর তারা আবারও কলকাতার বুকে ট্রাম নিয়ে আসে। ঘোড়ায় টানা বাহন হিসেবে ট্রামের যাত্রা শুরু হয়েছিল। কালের বিবর্তনে বর্তমানে তা চলছে বিদ্যুতে, রয়েছে অত্যাধুনিক সুবিধাও। তবে আর বোধহয় এই কালজয়ী যাত্রা বেশি দিন চলবে না তিলোত্তমা কলকাতার ওপর দিয়ে। পরিবহন দপ্তর হাইকোর্টকে জানিয়ে দিয়েছে 3টি রুটের পরিবর্তে মাত্র একটি রুটে চলবে ট্রাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী স্প্ল্যানেট থেকে খিদিরপুরের মধ্যে যে লাইনটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সেই লাইনটিকেই ফের চালু করতে চাইছে পরিবহন দপ্তর। ট্রাম তুলে দিয়ে শহরকে আরও গতিশীল করে তোলার জন্য এই সিদ্ধান্ত। অন্যদিকে পরিবেশ বান্ধব ও দূষণহীন এ যান শহর থেকে তুলে দেওয়ার পক্ষপাতী নয় ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশন। 1954 সালে ট্রামের ধাক্কায় মারা যাওয়া জীবনানন্দ দাশের কথায় ট্রাম লাইনের পথ ধরে হাঁটে। এখন গভীর রাত, কবেকার কোন সে জীবন যেন টিটকারি দিয়ে যায় আকাশে নক্ষত্রে, পিছে অন্ধকারে, কবেকার কোন সে জীবন ডুবে যায়। হয়তো এভাবেই মিলে যায় সব, মিলিয়ে যায় কালের গহ্বরে। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এক নজরে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বিকেল 3টায় চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট, 5 জিবি বোনাস পাবেন গ্রাহকরা। খুব সহজে কাটবে না তারল্য সংকট, বললেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর। ছাগলকাণ্ড, মতিউরের বিদেশের সম্পদের খোঁজে দুদক, জব্দ শুরু হয়েছে দেশের সম্পদ। হেপাটাইটিস বি ও সির সংক্রমণের সর্বোচ্চ ঝুঁকিতে বাংলাদেশ। নানা জটিলতায় এখনো চালু হয়নি আশুগঞ্জের দীর্ঘমেয়াদী খাদ্যশস্য সংরক্ষণাগারটি। জৈব বালাইনাশক ব্যবহারে নিরাপদ সবজি উৎপাদন বাড়ছে বগুড়ায়। দিল্লিতে বন্যার পানিতে আটকে কোচিং সেন্টারের 3 শিক্ষার্থীর মৃত্যু। Sponsored by Abiba Finance Limited. এই ছিল নিউজ আওয়ার। এটিএন নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.atnnewstv.com। এছাড়া চোখ রাখুন এটিএন নিউজের ইউটিউব ও ফেসবুক পেজে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ।